মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বারিন, তুমি এখনই বাগানে চলে যাও। তোমাদের অস্ত্র শস্ত্র বইপত্র সব অন্য কোথাও সরিয়ে ফেলো। উল্লাসদা, তুমি তো কাল রাতে বাগানে শুয়েছিলে, দেখতে পাওনি পুলিশ আসছে? কেন দেখবো না? সারি সারি পুলিশ গেট দিয়ে ঢুকলো। ক্ষুদিরাম আর প্রফুল্ল আলাদা পথে পালিয়েছিল। দুজনের কাছে রিভলভার ছিল। তবু মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন 2025 সালে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রোমাঞ্চকর উপন্যাস উল্লাসকর, যেটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। শুনছেন উল্লাসকর, পর্ব 12। নতুন ছেলে খুঁজতে হবে, যে প্রফুল্লর চেনা নয়, কারণ একজন ধরা পড়লে যেন অন্যের নাম না বলতে পারে। এই সিদ্ধান্তের পর বারিন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গিয়েছিল। ফিরল দিন তিনেক পর, কোনো গৌরচন্দ্রিকা না করেই বলল, একটা ভালো ছেলেকে পাওয়া গেছে। ছেলেটা কে? মেদিনীপুরের সত্যেনের দলের ক্ষুদিরাম, খুব সাহস। বারিনের কথা শুনেই হেমচন্দ্র অবাক চোখে তাকালেন। মেদিনীপুরের কে? ক্ষুদিরাম বসু? রোগা পাতলা বাচ্চা ছেলে? হ্যাঁ, আপনি চেনেন নাকি? আরে সে তো বছর কয়েক আগে মেদিনীপুরে আমায় ধরেছিল। তা নাকি পিস্তল চাই, সাহেব মারবে। আমি তো অবাক। টিং টিঙে বাচ্চা ছেলে, ঠিক করে গলার আড় ভাঙেনি, খুব বকে ঝোঁকে তাড়ি দিয়েছিলাম। সে বেটা এখন সত্যেনের দলে রয়েছে। হ্যাঁ, মাঝে সেখানে এক পুলিশ কনস্টেবলকে ঘুষিও চালিয়েছিল। একদম ভয় ডর নেই। সত্যেন বলেছে পারলে ওই পারবে। আমি তাকে কলকাতায় আসতে লিখে দিয়েছি। শেষদা বলেছেন 7 দিনের ট্রেনিং দিলেই চলবে। ক্ষুদিরাম ছেলেটা ভারী অদ্ভুত। কলকাতায় এসে অন্যদের সঙ্গে তো বটেই, উল্লাসের সঙ্গে তার সবচেয়ে জমে গেল। গল্প করতে করতে উল্লাস বলল, আরে খুদি, তোর বাড়িতে কে কে আছে? কেউ নেই গো। বাপ মা ছোটবেলাতেই মারা গেছে। দিদি জামাইবাবুর কাছেই থাকতাম। তমলুকে হ্যামিল্টন স্কুলে পড়তাম। তারপর আর কি, স্কুলের বইয়ে মন বসতো না। দেশ নিয়ে যারা কথা বলতো তাদের কথাই বেশি ভালো লাগতো। আচ্ছা, তুমি নাকি প্রেসিডেন্সিতে পড়তে গিয়ে প্রফেসরকে জুতো পেটা করেছিলে? এসব আবার কে বললো তোকে? সত্যেনদার কাছে শুনেছি। জানো উল্লাসদা, আমাদের মেদিনীপুরে অরবিন্দ বাবু আর সিস্টার নিবেদিতা বক্তৃতা দিতে গিয়েছিলেন। পরপর সবাই বক্তৃতা ছিল। সেই থেকেই এমন একটা টান জন্মালো। তারপর সত্যেনদার হাত ধরে ঢুকে গেলাম বিপ্লবী দলে। উল্লাস তাকিয়ে রইল, দেখতে লাগলো ছেলেটাকে, আর ভাবতে লাগলো, ক্ষুদিরামের গলার সুরে কোনো ভনিতা নেই, নেই কিশোর সুলভ ভয়ও, আছে কেবল একরাশ সরল বিশ্বাস, যেন দেশকে মুক্ত করাই তার জন্মের একমাত্র কারণ। হেমচন্দ্র দূর থেকে শুনছিলেন। গোটা ঘটনাতেই তার মত নেই। ক্ষুদিরাম তার নিজের জেলার ছেলে, একটা আলাদা টান আছে। তাই হেমচন্দ্রের মনে হচ্ছে, অনাথ বলেই যেন ক্ষুদিরামকে এত সহজেই বিপদে ঠেলে দেওয়া হচ্ছে। প্রাপ্তবয়স্ক আর কোনো ছেলে নেই নাকি? আর ধৈর্য রাখতে পারেন না হেমচন্দ্র। উল্লাসদের কথার মাঝখানেই তিনি বলেন, খুদি, তোকে আগেও বলেছি, এখনো বলছি, এখন তোর পড়াশোনা করার বয়স, সেটা ভালো করে কর। কথাটা শুনে ক্ষুদিরাম অসন্তুষ্টভাবে হেমচন্দ্রের দিকে তাকালো। সাহেবরা আমাদের দেশের এত ক্ষতি করছে, এখন তাদের মারতেই হবে। বইয়ে মুখ গুঁজে থাকলে চলবে না। আমার পিস্তলের টিপ জানো, আমি বাঁ হাতেও গুলি ছুটতে পারি। কিংসফোর্ডের মতো কাউকে যদি মারতে পারিসও, তারপর তুই জ্যান্ত ফিরতে পারবি ভাবছিস? কে বললো ভাবছি? জান দিতে হলে দেব, ভয়ের জন্য তো জন্মায়নি। শুনছ? উল্লাসকর আবার বর্তমানে ফিরে আসেন। লীলা কিছু বলেন না, শুধু কুণ্ঠিত চোখে স্বামীর দিকে তাকান। এই দৃষ্টি উল্লাসকরের চেনা। লীলাকে শৌচ করাতে হবে। কোল থেকে বেড়ালটাকে নামাতে গেলেই সে আদুরে গলায় ডাকল, মিউ। উল্লাসকর ধীরে ধীরে উঠলেন। একসময় যে পা মাইলের পর মাইল ছুটতে পারত, সেই পা এখন শরীরের ভার রাখতে পারে না, বিদ্রোহ করে। সেলুলার জেলে মাসের পর মাস
এই পায়ে ডান্ডা বেড়ি পড়ে থেকে নার্ভগুলো অসাড় হয়ে গেছে। রাত হয়েছে, মনোজ্যোতি বাড়ি চলে গেছে। লণ্ঠনের আলোয় উল্লাসকর হাতড়ে হাতড়ে তক্তপোষের নিচ থেকে একটা গামলা টেনে আনল। তারপর লীলাকে ধরে ধরে উঠিয়ে বসালেন, বিছানাতেই শৌচ করালেন, যত্ন করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছিয়ে দিলেন। তারপর টলমল পায়ে গামলাটা নিয়ে গিয়ে ধুয়ে এলেন বাইরের কুয়োতলায়। লীলা কাঁপছিলেন, চোখে জল। উল্লাসকর দিশেহারা, বললেন, কি হলো লীলা? কষ্ট কষ্ট হচ্ছে কোথাও? আমায় বলো এক্ষুনি। লীলা দুদিকে মাথা নাড়লেন জোরে জোরে। তারপর কান্নাটা গিলে ফেলে ফিসফিসিয়ে বললেন, আগের জন্মে তুমি আমার কে ছিলে গো মা? প্রতিদিন কি একবার করে এই প্রশ্নটা করতেই হবে? মা বাপ হতে যাব কোন দুঃখে আমার প্রিয়তমার? তাহলে কি ছিলে? উল্লাসকর থেমে গেলেন, গাঢ় চোখে তাকালেন স্ত্রীর দিকে। 50 বছর আগের লীলা ছিল বেতস লতার মতো তন্নি তরুণী। বড় বড় চোখ, মেদহীন শরীর, হাওয়ায় দুলতে থাকা শাড়ির আঁচল, কপালে একটা ছোট্ট টিপ যেন ভোরের সূর্যের মতো দীপ্তি ছড়াত। যখন কিডস কিংবা শেলির কবিতা নিখুঁত উচ্চারণে আবৃত্তি করত, গজদাঁতগুলো গয়নার মতো ফুটে উঠত। আন্দামানের সেই অন্ধকার সেলে বসে কতবার যে মনে মনে এই গজদাঁত দুটোকে আদর করেছি। প্রথম যখন লীলাকে দেখেছিলাম, মনে হয়েছিল আমি একটা নদীর ধারে দাঁড়িয়ে আছি, যার স্রোত বুকের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে। কত ভিড়, কত হইচই, তবু ভেতরে ভেতরে শুধু সেই চোখ দুটোই যেন সব আলো শুষে নিচ্ছে। আজ অর্ধ শতাব্দী পেরিয়ে লীলা প্যারালাইজড, বৃদ্ধা, শরীরের অর্ধেক সাড়া দেয় না একেবারেই। হাত কাঁপে, ঠোঁট কাঁপে, কথাও মাঝে মাঝে জড়িয়ে যায়। খাইয়ে দিতে হয়, চুল অনেক পাতলা হয়ে গেছে, মুখে বয়সের দাগ, গালে ভাঁজ, তবু তবু চোখ দুটো যেন সেই অবিকল আগের মতোই, সেই এক অদ্ভুত দীপ্তি, যেন শৈশব থেকে বয়ে আসা পাহাড়ি নদী হঠাৎ অচেনা মোড়ে গিয়েও তার রং বদলায়নি। আজও লীলার দিকে তাকালেই রোমাঞ্চে কেঁপে ওঠে উল্লাসকর। মাঝে মাঝে তার মনে হয়, ওই চোখই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। সেলুলার জেলের অন্ধকারে কিংবা মাদ্রাজের পাগলা গারদে যখন দিন রাত একাকার হয়ে যেত, তখন চোখ বুঝলেই যেন ভেসে উঠত লীলার সেই দৃষ্টি, নরম অথচ দৃঢ়, টলমল অথচ নিশ্চিন্ত। এখনো এত বছর পরেও ওই চোখেই তিনি খুঁজে পান ভরসা। মনে হয় জীবনের সব দুঃখ, ক্লান্তি, কারাবাস, বেত্রাঘাত, বৈদ্যুতিক শক, সব কিছুরই উত্তর যেন লুকিয়ে আছে এই চোখে। উল্লাসকর ধীরে ধীরে স্ত্রীর মুখের দিকে ঝুঁকে পড়লেন। কপালের বলিরেখাগুলো যেখানে চওড়া সিঁথির সিঁদুরে মিশে গেছে, সেখানে চুমু খেলেন। তার নিজের চোখেও জল এসে গেছে। বললেন, সময় শরীরকে ক্ষয় করতে পারে, মনকে নয় লীলা। আমি তোমার সব কিছু ছিলাম, এখনো আছি।
লীলা হাত বাড়িয়ে স্বামীর আঙুল আঁকড়ে ধরলেন। দীর্ঘদিনের অসুখে শুকিয়ে যাওয়া সেই আঙুলগুলোতে যেন এক সময়ের শক্তি আজও লেগে আছে। অভিমানী স্বরে বললেন, আমার সবটুকুই যদি তুমি হও, তবে এই কষ্টগুলো তোমার ভাগেই শুধু কেন দেব? যা ভাগ্যে আছে তা একা ভোগ করতে হয় না, ভাগ ঠিকই হয়ে যায়। আমি যখন আন্দামানে ছিলাম, তুমি কি কষ্ট পাওনি লীলা? আমার আজও মনে হয় তুমি সেদিন ইচ্ছে করে ধরা দিয়েছিলে। না ধরা দিলে আমাদের আমাদের জীবনটাও আজ অন্যরকম হতো। কি বলছো কি লীলা? আমার বন্ধুরা ধরা পড়েছে আর আমি বাইরে থাকবো? তা হয় নাকি? লীলা চুপ করে রইলেন। বাইরে ঝিঁঝি ডাকছে, দূর থেকে ভেসে আসছে শিয়ালের হুক্কা হুয়া। বেড়ালটা এবার এসে লীলার গায়ের কাছে গুটিসুটি মেরে বসেছে। লীলা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমার আমার আজকাল খুব ভয় করে। ভয়? কিসের ভয়? এখনই আমায় বলো। তোমায় একা করে দেওয়ার ভয়। ঠাকুরকে দিন রাত ডাকি, তুমি যেন আমার আগে চলে যাও, আমি ঠিক সামলে নেব। কিন্তু কিন্তু আমি যদি চলে যাই, তুমি কি করে থাকবে? এগুলো কোনো ভয় হলো? আমি তোমার স্বামী, এই জন্মে এটাই সত্যি। আর আমরা ব্রাহ্ম, আমরা তো জানি জন্মান্তর মানে শরীর বদল নয়, আত্মার ধারাবাহিকতা। মৃত্যু কেবল একটা পর্দা টেনে দেয়, আরেক দিগন্ত খুলে দেয়। আত্মার পুরনো পোশাক পাল্টে নতুন পোশাকে আবির্ভূত হয়। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। তাহলে সত্যি কি আবার দেখা হবে আমাদের? তুমি থাকবে আমার জন্য ওপারে? উল্লাসকর পাশে পড়ে থাকা দোতারাটা হাতে তুলে নিলেন। টুংটাং সুর তুলে অন্যমনস্কভাবে উত্তর দিলেন, দেহের বন্ধন ছেড়ে গেলে আত্মা তো মিলিয়ে যায় মহাসমুদ্রে। যেমন নদী ফুরোয় না, শুধু সাগরে গিয়ে নাম বদলায়। তুমি আমি আলাদা হব কেন লীলা? আমি আছি তোমার অংশে, তুমি আছো আমার শ্বাসে। এই বন্ধন মৃত্যুতে ছেড়বে না লীলা। লীলা চোখ বুঝলেন। উল্লাসকর বললেন, রাত অনেক হলো, এবার ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু আমি চলে গেলে তুমি একা একা কি করে এই সংসারে থাকবে? লীলা চোখ বন্ধ করেই বললেন কথাগুলো। উল্লাসকর স্ত্রীর হাত নিজের বুকে টেনে নিলেন। সংসার কখনো একার বোঝা নয় লীলা, ভাগ ঠিকই হয়ে যায়। যতদিন তোমার স্মৃতি আছে আমার মনে, আমি একা নই। আমি যখন আন্দামানে একলা ছিলাম, মাদ্রাজে একলা ছিলাম, পরে ফিরে এসে দেশের বাড়িতে একলা থাকতাম, তখনও তুমি থাকতে আমার সঙ্গেই। আর যদি সত্যি তুমি আগে চলে যাও, আমি এটুকু জানবো তুমি
আমার মধ্যেই আছো। আর যদি আমি আগে যাই, তুমি জানবে আমি তোমার হাত ছাড়িনি। পরজন্মেই আমরা মিলব। এই জন্মে আসতে পারল না, পরের জন্মে তারা ঠিকই আসবে। কারা গো? লীলা স্বামীর হাত জড়িয়ে ধরলেন। উল্লাসকর স্নিগ্ধ হাসলেন। আমাদের ছেলে মেয়েরা। রাত গভীর হয়। লীলা স্বামীর হাত আঁকড়ে ধরেই ঘুমিয়ে পড়েন। শ্বাসের শব্দ ক্রমশ দীর্ঘ হয়ে আসে। একাকী উল্লাসকর জেগে থাকেন। মন চলে যায় কোন সুদূর অতীতে। এক মনে ভাবতে থাকেন, সত্যি কি সেদিন আমি পালালে আজ দেশের মানচিত্র অন্যরকম হতো? জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকান তিনি। তারাগুলো ঝিলমিল করছে। মনে হচ্ছে সেগুলো খুব চেনা কিছু চোখ। ক্ষুদিরাম, প্রফুল্ল, কানাইলাল, ইন্দুভূষণ, এরা কি এক মনে তাকিয়ে আছে আমার দিকে? অরবিন্দ জরুরি তলব করেছেন বারিনকে। বারিন পৌঁছনো মাত্র অরবিন্দ ধ্যানকক্ষ থেকে বেরিয়ে এলেন। হাতে একখানা খবরের কাগজ, বড় বড় করে হেডলাইন, নিচে কয়েকটা লাইন লেখা। মুজফ্ফরপুরে বোমার আঘাতে 2 ইংরেজ মহিলা নিহত। নিজস্ব সংবাদে জানিতে পারা গিয়াছে, বৃহস্পতিবার রাত্রি প্রায় 8টা সাড়ে 8টার সময় মিসেস কেনেডি ও মিসেস কেনেডি নামে 2 ভদ্রমহিলা ফিটন গাড়িতে করিয়া জজ সাহেব কিংসফোর্ডের গৃহের পূর্ব দিকস্থ ফটক দিয়া প্রবেশ করিতেছিলেন। সেই সময় অতর্কিতে বোমা নিক্ষিপ্ত হয়। ঘোড়ার গাড়িটি সম্পূর্ণ ভগ্নপ্রায় হইয়াছে। কোচম্যান কালীরাম আহত হইয়াছে। সহিস সঙ্গতরাম দুসাদ গুরুতর জখমপ্রাপ্ত হইয়া অজ্ঞান হইয়া গাড়ি হইতে ছিটকে পড়িয়াছে। পুলিশ তদন্ত শুরু করিয়াছেন। বারিন জিজ্ঞাসু চোখে তাকাতেই অরবিন্দ বললেন, আমি একরকম নিশ্চিত এ ক্ষুদিরাম আর প্রফুল্লর কাজ। কিন্তু ওরা দুজন নির্দোষ মহিলাকে মারবে কেন? নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। সেসব ভাবার সময় এখন নয়। এখনো খবর পাইনি যে ওরা ধরা পড়েছে কিনা। তবে আজ হোক বা কাল ওরা ধরা পড়বেই। তারপর অনিবার্যভাবে নজর আসবে এদিকে। বারিন, তুমি এখনই বাগানে চলে যাও। তোমাদের অস্ত্র শস্ত্র বইপত্র সব অন্য কোথাও সরিয়ে ফেলো। সে কি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন কোথায় সরাবো শেষদা? সেটা তুমি বিবেচনা করে স্থির করো। বারিন অনেক কথা বলতে গিয়েও থেমে গেল। অরবিন্দ হোক মায়ের পেটের দাদা, তার এমন ব্যক্তিত্ব সহজে কিছু বলা যায় না। মধ্যবর্তী দূরত্বটা বরাবরই অলঙ্ঘনীয়। নীরবে মাথা নেড়ে ও ফিরে এলো মুরারি পুকুরে। কাউকে কিচ্ছু বলল না। অস্ত্র বা বই সরানোর প্রশ্নই নেই। সবে সেজে উঠেছে তার সমর ভাণ্ডার। ওদিকে মুরারি পুকুরের বাগানে সন্ধে হতে না হতেই উপেন আজ হাঁড়িতে ভাত চড়িয়ে দিয়েছে। বৈশাখ মাসের প্রচণ্ড গরম। এমনিতেই সকলের পেটে আগুন জ্বলছে। তার উপর একটু পরেই এক পেট খিদে নিয়ে উল্লাস ফিরবে। গরমের দিন, সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বে। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, হাঁড়িটা উনুন থেকে নামানোর সময় পিছলে পড়ে গেল। সব ভাত ছড়িয়ে গেল মেঝেতে। উপেন আফসোসে মাথা চাপড়াল। আজ কার মুখ দেখে উঠেছি কে জানে। ধুর, আজ আর রাঁধবই না। উপেনের কথা শুনে ইন্দুভূষণ নামের নতুন ছেলেটা বলল, যা, তাহলে খাবো কি উপেনদা? পেটে কিল মেরে শুয়ে পড় সবাই। উপেন গজগজ করতে করতে শোবার তোড়জোড় করতে লাগল। কিন্তু বারিন অত সহজে দম্বার পাত্র নয়। বলল, রোশো, আমি রাঁধছি। তা রাঁধবে কিসে? হাওয়ায়? জ্বালানি কাঠি তো আর নেই। কাল সকালে কেটে আনতে হবে বাগান থেকে। বারিন উদ্যোগী পুরুষ। এদিক ওদিক তাকিয়ে কিছু দলা পাকানো খবরের কাগজ নিয়ে এলো। তারপর সেই কাগজ জ্বালিয়ে ভাত রাঁধা শুরু করল। ততক্ষণে হেমচন্দ্রের কাছে সারাদিন ক্লাস করে ফিরেছে উল্লাসও। সে এসে যথারীতি হুল্লোড় বাঁধিয়ে দিল। প্রতিদিনের মতো আজও সে উচ্ছ্বসিত।
সারাদিন কোন কোন এক্সপেরিমেন্টে সফল হয়েছে নানান রকম গল্প, হেমদাদার ফ্রান্সে থাকার সময়কার নানা অভিজ্ঞতা। বারিন হাতা নাড়তে নাড়তে চুপ করে শুনছিল। হঠাৎ তীক্ষ্ণভাবে বলল, তুমি দেখছি হেমবাবুর একেবারে পেয়ারের লোক হয়ে উঠেছ উল্লাসদা। উপেন বারিনের দিকে আর চোখে তাকালো। হেমচন্দ্রের সঙ্গে বারিনের যে অম্লমধুর সম্পর্ক তা সকলেই জানে, কিন্তু উল্লাস এসব সমীকরণের ধার কোনো কালেই ধারে না। সে লম্বা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ গো বারিন্দা, হেমদাদার মতো নির্লোভ, সাহসী, বিচক্ষণ মানুষ আমি খুব কমই দেখেছি। জানো, গত বছর নাকি জার্মানির স্টুটগার্টে একটা বিশ্ব সম্মেলন হয়েছিল। সারা পৃথিবীর সাম্রাজ্য বিরোধীরা সেখানে এসেছিল। ভারতবর্ষের প্রতিনিধি হয়ে মাদাম কামা সেই সম্মেলনে যে পতাকা তুলেছিলেন তার নকশা করেছিলেন আমাদের হেমদাদা। একদিক থেকে দেখতে গেলে সেটাই আমাদের দেশের প্রথম জাতীয় পতাকা, তাই না? তাই নাকি? তা কেমন দেখতে ছিল সেই পতাকা, তা বলেননি তোমায়? বলেছেন বই কি, তেরঙ্গা পতাকা, এক ভাগ লাল, বিপ্লবের প্রতীক। সেই লাল রঙের উপর আমাদের দেশের ৮টা প্রদেশের প্রতীক, ৮টা আধফোঁটা পদ্ম। আরেক ভাগ গেরুয়া, স্বদেশ প্রেম আর বৈরাগ্য। গেরুয়ার মধ্যে দেবনগরী হরফে লেখা বন্দে মাতরম। আরেক ভাগে স্বাধীন দেশের প্রতীক নীল রং। সেই নীল রঙের উপর আঁকা হিন্দুদের সূর্য আর মুসলিমদের এক ফালি চাঁদ। কি দারুণ চিন্তা ভাবনা না? বারিন কিছু বলতে গিয়েও বলল না। ভাত রাঁধা শেষ, সবাই বসে পড়ল খেতে। গরম ভাতের ধোঁয়া উঠছে, তবু তর সইছে না কারো, গোগ্রাসে খাচ্ছে। খাওয়া প্রায় শেষের দিকে। এমন সময় হঠাৎ একটা ছেলে ঘরে ঢুকে এলো। কিছু নতুন ছেলেকে প্রতিদিন উপেন বাইরে নজরদারি করতে পাঠায়, তেমনই এই ছেলেটি এসেই এক নিঃশ্বাসে বলল, কাল সকালেই পুলিশ আসবে গো উপেন্দা। কে বলল তোকে? গোয়েন্দা দপ্তরের একটা ফেউকে হাত করেছি, তার সঙ্গেই বসে বসে সমানে ওই বাগানের নিন্দে করি। সেই চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কথায় কথায় বলল। উপেন ভ্রুকুঁচকে উল্লাস আর বারিনের দিকে তাকালো। ওদিকে ছেলেটা আবার বলল, একেবারে পাকা খবর কিন্তু, তোমরা সবাই এই বাগান ছেড়ে পালিয়ে যাও এই রাতের বেলা। বাগান ছাড়ার প্রশ্নই নেই। আগেও অনেকবার এইরকম গুজব রটেছে, একবারও পুলিশ আসেনি। বারিন চুপ করে রইল। বোধহয় মনে মনে ভাবল অরবিন্দের সাবধান বাণীটা সবাইকে বলবে কিনা। কিছুক্ষণ চিন্তা করে বলল, আপাতত বরং অস্ত্রশস্ত্র যা আছে বাগানে একটা গর্ত করে পুঁতে রাখা যাক। বোমা তো এখানে আর তেমন কিছু নেই। ক্ষুদিরামরা মুজফ্ফরপুরে পৌঁছানোর পর খবর এসেছিল, তখন থেকেই আমরা টুকটাক করে সরাতে শুরু করেছি। হেমদাদা সব ব্যবস্থা করেছেন। সত্যানন্দ কালই নবকৃষ্ণ স্ট্রিটের মালপত্র সরিয়ে ফেলেছে, আর আমি আজ সরালাম গোপীমোহন দত্ত লেনের বাড়ির জিনিসগুলো। কোথায় সরালি? মাঝ নদীতে ডুবিয়ে দিলি? হেমদাদা তাই বলেছিলেন। সন্ধেবেলা যখন গোয়েন্দাগুলো থাকে না, তখন একটা ঘোড়ার গাড়ি করে কয়লাঘাটে গিয়ে সেখান থেকে নৌকো ভাড়া করে নদীতে গিয়ে ফেলে দিতে। কিন্তু এমন কপাল, একটাও ঘোড়ার গাড়ি পেলাম না। এদিকে 5খানা ভারী ভারী বাক্স। তারপর অনেক খুঁজে একটা গরুর গাড়ি পেলাম। হ্যারিসন রোড দিয়ে আসছি, হঠাৎ মনে হলো এত কষ্ট করে বোমাগুলো বানাবো, সব জলে নষ্ট হয়ে যাবে। পাশেই আমার এক বন্ধুর বাড়ি, তার বাড়িতে গিয়ে রেখে এলাম। সে কি, সে কিছু বলল না? না, তারা 2 ভাই, খুব সহজ সরল, কবিরাজি করে। এসব কোনো দলে টলে নেই। আমি বলেছি অনেক বইপত্র আছে, এদিকটা একটু মিটুক, তারপর নিয়ে চলে আসবো খন। উপেন চুপ করে রইল। তারপর বলল, পুলিশ যে আসতে পারে সেই খবর ভবানীপুরে একবার হেমবাবুকে দিলে হয় না? হ্যারিসন রোডের ছেলেদেরকেও সাবধান করে রাখা ভালো। এত রাতে আর খবর দিয়ে কাজ নেই। আমরা 3 জনই এখানে সিনিয়র। আমরা দিশেহারা হয়ে গেলে এতগুলো ছেলেও বিভ্রান্ত হয়ে যাবে। তার থেকে বরং মালপত্র সরিয়ে রাখি, কাল সকালে দেখা যাবে খন। বারিনের কথায় একটা কোদাল নিয়ে আসা হলো। মাটি খুঁড়ে রাইফেল, পিস্তল, বোমা সবাই মিলে পুঁততে পুঁততে রাত গভীর হয়ে গেল। উল্লাস হাই তুলে বলল, যা গরম, আমি গাছতলাতেই শুয়ে পড়ছি। হ্যাঁ, সকালে কথা হবে। রাতের নিস্তব্ধতা চারিদিক ঢেকে রেখেছে। গাছের পাতায় হালকা বাতাস খেলা করছে। দূর থেকে নাম না জানা পোকার কর্কশ সম্মিলিত ডাক, সদ্য খোঁড়া মাটির গন্ধ।
বাগানের পুকুরে হঠাৎ হাওয়া লাগতেই জলে ছোট ছোট ঢেউ উঠছে। আকাশের প্রতিচ্ছবি ভেঙে যাচ্ছে টুকরো টুকরো আলো অন্ধকারে। সেই তরঙ্গের শব্দ যেন এই রাতকে আরও রহস্যময় করে তুলেছে। ভাবতে ভাবতে সারাদিনের ক্লান্ত শরীর মাটিতে এলিয়ে দিল উল্লাস। পড়ামাত্র চোখ ধীরে ধীরে বুজে এলো। আধা ঘুম আধা তন্দ্রা। অনেকদিন হয়ে গেল মুরারি পুকুরে এসেছেও। কতদিন যে মাকে দেখেনি। মনে পড়তেই বুকের ভেতর কেমন হু হু করে উঠল। মা এখন কি করছেন? এত রাত হলো, নিশ্চয়ই ঘুমোচ্ছেন। পোলের কাছে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে সুখসাগর। আর বাবা, বাবা নিশ্চয়ই এখনো তাঁর পড়ার ঘরে মগ্ন। সামনে টেবিল ভর্তি বই, পাতায় পাতায় সংস্কৃত শ্লোক। বাবা ঝুঁকে বসে আছেন। কলমের নিবে আলো যেন ঝলসে উঠছে। ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হলে কি হবে? বাবা দীর্ঘদিন ধরে বেদ নিয়ে গবেষণা করছেন, বইও লিখছেন। কত রকম টিকা, ভাষ্য তিনি লিখছেন, ব্যাখ্যা খুঁজছেন। চশমার কাঁচে লণ্ঠনের আলো, বাবার গম্ভীর মুখে বিন্দু বিন্দু ঘাম। ভাবতে ভাবতে স্বপ্নের মায়ারাজ্যে প্রবেশ করল উল্লাস। বাবা যেন দেখতে পেয়েছেন তাকে। কই, রেগে যাচ্ছেন না তো? বরং বহুকাল আগে যেভাবে সস্নেহে কথা বলতেন, সেভাবেই কাছে ডাকছেন। আয় পালু, এদিকে আয়। বাবার ডাকে যেন উল্লাস মহাবিষ্টের মতো এগিয়ে যাচ্ছে। কি এত পড়ছেন বাবা? দ্বিজদাস আলোকিত চোখে তাকাচ্ছেন পুত্রের দিকে। শঙ্করাচার্য আর বেদান্তিজমের ওপর আমার যে দুটো ইংরেজি বক্তৃতা কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল, প্রফেসর ম্যাক্স মুলার দেখছি তার দ্য 6 সিস্টেমস অফ হিন্দু ফিলোসফি বইতে ওই দুটো বক্তৃতাকেই উল্লেখ করেছেন। তাই নাকি? এ তো বড় আনন্দের কথা। হ্যাঁ রে পালু, কেবল আমার নামটা দ্বিজদাসের বদলে ভুল করে দিব্যদাস লিখে ফেলেছে দেখছি। বাবা, আপনি তো বহুদিন ধরে শঙ্করাচার্যকে নিয়ে লেখালেখি করছেন। মাধবাচার্যের বইটিরও বঙ্গানুবাদ করেছেন। সবগুলো সংকলিত করে একটা বই প্রকাশ করলে হয় না? সে তো দারুণ হয় রে পালু। আমি যদি কৃষিকাজের কোনো বিষয়ে বই লিখতাম, প্রকাশকরা এতদিনে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু এগ্রিকালচারের প্রফেসরের অদ্বৈত বেদান্তের ওপর বই কে ছাপবে বল দেখি? দ্বিজদাস বিমর্ষ মুখে মাথা নাড়লেন। কিচ্ছু ভাববেন না বাবা, আমি সব ব্যবস্থা করছি। কলেজ স্ট্রিটে আমি কিছু প্রকাশককে চিনি। কিন্তু বলতে বলতে ও থেমে যায়। কোথায় স্টাডি টেবিল, কোথায় বইপত্র? হঠাৎ যেন বাবার ঘর ভরে যাচ্ছে আলোয়। খিলখিল করে হাসতে হাসতে লাবণ্য বেশি দৌড়ে আসছে। বিনুনি দুলিয়ে বলছে, মেজদা, তুই ফিরবি কবে? জানিস, আমার তোর জন্য খুব মন খারাপ হয়। উল্লাসের চোখ ভিজে এলো। বোনের কণ্ঠস্বর এত স্পষ্ট যেন মনে হচ্ছে হাত বাড়ালেই ওকে জড়িয়ে ধরা যায়। কিন্তু লাবণ্য যে ক্রমশই দূরে সরে যাচ্ছে। এক পলকে ঝাপসা হয়ে গেল আবার সব। শিবপুরের বাড়ি, গঙ্গার ধার, হাওড়ার পুল সব যেন উধাও। এবার অন্ধকারে দাঁড়িয়ে শুধু একটা অপরূপ মুখ, লীলা। উল্লাস চমকে উঠল। এই বাগান বাড়িতে আম গাছের নিচে লীলা কোত্থেকে এলো? ওর শাড়ির আঁচল বাতাসে দুলছে, চোখে অপার মায়া। তবু তারই মধ্যে কোথায় যেন জমেছে অভিমান। উল্লাসের ঠোঁট থেকে নিঃশব্দে বেরোল, লীলা। কিন্তু লীলা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টি যেন উল্লাসের বুক ভেদ করে বিঁধছে হৃৎপিণ্ডে। উল্লাসের বুকের ভেতর হঠাৎ কি এক অস্থিরতা গজিয়ে উঠল। লীলার দিকে এক পা এগিয়ে ও হাত বাড়িয়ে দিল। কি আশ্চর্য, লীলা সরে গেল না। উল্লাস নিজের কাঁপা হাতখানা রাখল লীলার কাঁধে। লীলার গায়ের গন্ধে মিশে আছে রঙ্গন ফুলের পাপড়ি, মাটির আর্দ্রতা। বুক ভরে সেই গন্ধ টেনে নিল উল্লাস। মনে হলো বহুদিনের অতৃপ্তি
আজ এক মুহূর্তেই মিটে যাচ্ছে। মাথা নিচু করে লীলার মুখখানা নিজের তালুতে ধরল, তারপর ধীরে ধীরে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল লীলার ঠোঁটে। লীলা চোখ তুলল না, শুধু নিঃশ্বাসে কেঁপে উঠছিল ওর শরীর। ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছিল ওর গাল বেয়ে। সেই নোনা জল এসে মিশেছিল উল্লাসের তৃষ্ণার্ত ঠোঁটে। স্বপ্নের মধ্যেই উল্লাস ফিসফিস করে গুনগুন করে চলছিল প্রিয় রবিবাবুর গান। যেথা আমি যাই না কো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। ঘড়িতে যখন ঠিক ভোর 4টে, তখন উপেনের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙাটা অস্বাভাবিক কিছু নয়, প্রচণ্ড গরম আর তেমনই মশার উৎপাত। কিন্তু না, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যাওয়ার আগেই ও শুনতে পেল সিঁড়িতে যেন কিসের শব্দ হচ্ছে। মশমশ করা অনেকগুলো ভারী বুটের আওয়াজ। ঘুটঘুটে অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। তবু তার মধ্যেই হাতড়ে হাতড়ে উপেন কিছু দূরে শুয়ে থাকা বারিনকে ডাকতে যাবে। এমন সময় দরজায় জোরে জোরে শব্দ হলো। উপেন আবার গুটিসুটি মেরে শুয়ে পড়ল। দরজায় ঠক ঠক ক্রমশ বেড়ে চলেছে। একটু পরেই এদিক থেকে দরজা খোলার শব্দ শোনা গেল। প্রায় সঙ্গে সঙ্গে একটা ইউরোপীয় কণ্ঠস্বর শোনা গেল। ইয়োর নেম? বারিনও ইংরেজি উচ্চারণে উত্তর দিল, বরীন্দ্র কুমার ঘোষ। বাঁধো ইসকো। অন্ধকার ঘরের মধ্যেই হুটোপুটি লেগে গেল। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে প্রচুর পুলিশ ঘরে ঢুকে এসেছে। যাকে পারছে তাকে ধরছে। উপেন মরা কাঠের মতো পড়ে রইল। তারপর ঘরের অন্যদিকের দরজা দিয়ে পালাতে গেল। সেই দরজা পেরিয়ে বারান্দা, কিন্তু বারান্দায় আলো জ্বলছে, পুলিশ দাঁড়িয়ে আছে। উপেন কি করবে বুঝতে পারছিল না। ডান দিকে রান্নাঘর, সেই ঘরের ভাঙা জানলা দিয়ে নিচে লাফিয়ে পড়লে কেমন হয়? গোটা বাড়িতে যেন তাণ্ডব বেঁধে গেছে। বাগানের দিক থেকে হুড়োহুড়ি, একতলার দিক থেকে ছোটাছুটির আওয়াজ। উপেন সন্তর্পণে রান্নাঘরে ঢুকে গেল, কিন্তু ভাঙা জানালায় উঁকি মেরেই দেখতে পেল ঠিক নিচে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। পাশের বাগানে লাল পাগড়ি পরা পুলিশ ঠিক ঠিক করছে। তারা বোধহয় ভেবেছে দোতলা থেকে সবাইকে ধরে ফেলেছে। উপেনকে এখনো চোখে পড়েনি। রান্নাঘরের পাশেই একখানা ভাঙাচোরা ঘর, জঞ্জালে ভর্তি। উপেন সেখানে ঢুকে গেল। রাজ্যের কাঠকাঠরা, ইঁদুর আর আরশোলার রাজত্ব। তারই মাঝে একটা নোংরা চটের পর্দায় নিজেকে ঢেকে ও জানালা দিয়ে চোখ রাখল। সবে ভোরের আলো ফুটছে। বাগানে প্রচুর পুলিশ, সিপাহীরা ছোটাছুটি করছে। কয়েকটা ইংরেজ সার্জেন্ট এদিক ওদিক ঘুরছে, তাদের হাতে চাবুক। পাড়ার কয়েকটা লোককে খানা তল্লাশির সাক্ষী করে আনা হয়েছে। তারা সেই সার্জেন্টের পেছনে পেছনে ঘুরছে আর অনবরত বকে চলেছে। জো হুজুর, আমরা তখনই বুঝেছিলাম ওইসব আশ্রম টাশ্রম সব বাজে কথা। উপেন নজর সরালো। পুকুর ঘাটের পাশেই প্রকাণ্ড আম গাছ, তার নিচে সব ছেলেরা জোড়ায় জোড়ায় বসে আছে, তাদের হাত বাঁধা। ওই তো উল্লাস বসে আছে। ওর চারপাশে বসে আছে নলিনী, ইন্দ্রভূষণ, বিজয়, পরেশ, কুঞ্জ, আরও অনেকে। উপেন খুব সাবধানে এই ভাঁড়ার ঘরের আর একটা জানালার দিকে চলে গেল। তার ঠিক নিচেই আম গাছ। ইন্দুভূষণ বলে ছেলেটা শুধোচ্ছে। উল্লাসদা, তুমি তো কাল রাতে বাগানে শুয়েছিলে, দেখতে পাওনি পুলিশ আসছে? কেন দেখবো না? সারি সারি পুলিশ গেট দিয়ে ঢুকলো, আমার পাশ দিয়েই বাড়িতে ঢুকে গেল। তখন তো অন্ধকার, তাই আমাকে নজরও করেনি। উমা, তবে তো তুমি তখনই পালিয়ে যেতে পারতে। মানে কি বলিস তুই ইন্দু? আমার বন্ধুরা জেল খাটবে আর আমি পালাবো? আমি তো এখানেই চুপচাপ বসেছিলাম। তোদের ধরে আনার পর আমায় দেখতে পেল। ওপর থেকে উপেন স্পষ্ট শুনতে পাচ্ছিল কথোপকথন। বাগানের মালি লোকটাকেও ধরেছে, সে থরথর করে কাঁপছে। ওদিকে কিছু লোক এদিকে মর্নিং ওয়াক করতে এসেছিল, তারাও ফেঁসে গেছে বেশ। সকাল গড়িয়ে বেলা হচ্ছে ক্রমশ। স্থানীয় মানুষের উঁকি ঝুঁকি, ভিড়। সার্জেন্টরা ইংরেজিতে চিৎকার করছে, আর কেউ কোথাও ঘাপটি মেরে বসে আছে কিনা দেখো। ভয়ে উপেনের গলা শুকিয়ে যাচ্ছে। পুলিশের ভ্যানও এসে গেছে। এবার সবাইকে তুলে নিয়ে গেলেই ওর যেন ঘাম দিয়ে জ্বর ছাড়বে।
তারপর এদিকের ভাঙা পাঁচিল টপকে পগার পার হলেই কেল্লা ফতে। কোথায় পালাবো? আমার মনে হয় চন্দননগরের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকাই নিরাপদ। সেখানে ইংরেজ পুলিশ সহজে ধরতে পারবে না। ভাবতে ভাবতে হঠাৎ এক ঝটকায় উপেনের চিন্তার জাল ছিঁড়ে গেল। হঠাৎ দেখল সামনের নোংরা ছেঁড়া চটের পর্দাটা কে যেন টান মেরে খুলে দিল, আর ও যেন একেবারে ভরা হাটের মধ্যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়ল। না, হাট নয়, তবে সামনেই দাঁড়িয়ে মিটিমিটি হাসছে একজন গোরা সার্জেন্ট, আর একজন বিপ্লবীকে ধরতে পারার আনন্দে তার মুখ লাল। হুররে! মিনিট কয়েকের মধ্যে হুইসালের শব্দে চলে এলো আরও 5 জন সিপাই। উপেনকে চ্যাংদোলা করে নিচে নিয়ে এসে তারা গাছতলায় বসিয়ে দিল ছেলেদের মাঝে। উল্লাস তখন কি একটা আলোচনা করছিল। উপেনকে দেখে অবাক হয়ে বলল, আমি তাই ভাবছিলাম উপেনদা কোথায়। উপেন কিছু না বলে ম্লান হাসল। পাশ থেকে ইন্দুভূষণ বলল, হ্যাঁ, কি বলছিলে বলো উল্লাসদা। উল্লাস আবার সামনের একটা বিপুল বপু পুলিশের দিকে আর চোখে তাকায়। তুই বলছিস 3 মণ ওজন? আমার তো মনে হচ্ছে কেবল ভুঁড়ির ওজনই 3.5 মণ হবে এর। পুলিশটা রক্ত চোখে তাকায় এদিকে। উল্লাস তখনও হেসে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওদের সবাইকে গুঁতো দিয়ে ভ্যানে তুলতে শুরু করলো। উল্লাস তখনও রসিকতা করে চলেছে, যাই কদিন একটু সরকারের সেবা নিয়ে আসি। নতুন ছেলেগুলোর মিশ্র অনুভূতি। একদিকে তারা ভয়ে সিঁটিয়ে রয়েছে, আর অন্যদিকে 3 নেতার মধ্যে বারিন আর রূপেন গম্ভীর হয়ে রয়েছে। কিন্তু উল্লাস হেসে চলেছে নিরন্তর। ওদের সবাইকে ভ্যানে করে লালবাজারে নিয়ে চলে আসা হলো। তারপর প্রত্যেককে আলাদা আলাদাভাবে গারদের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। বিকেলবেলা আবার সবাইকে নিয়ে এসে জড়ো করা হলো পুলিশ কোয়ার্টারের বিশাল প্রাঙ্গণে। উল্লাস এবার চমকে উঠল। শুধু মুরারি পুকুরের ছেলেরাই যে ধরা পড়েছে তা নয়, ভবানীপুর, স্কটসলেন, রসা রোডের ডেরার ছেলেরাও সবাই দাঁড়িয়ে রয়েছে। ওই তো দাঁড়িয়ে রয়েছেন হেমদা, রয়েছেন অরবিন্দ দাও। তাঁর দৃষ্টিতে যেন নির্বিকার ভাব। না, ব্যাপারটা তো তবে হালকা কিছু নয়। কলকাতার যতগুলো গুপ্ত সমিতি সব কটার খোঁজ এক রাত্রে কি করে পুলিশ পেল? উল্লাস তীক্ষ্ণ চোখে দেখতে থাকে প্রত্যেককে। হঠাৎ ওর নজর পড়ে নগেন আর ধরণীর দিকে। আরে, ওরা তো 7-5 থাকে না, ওদের কেন গ্রেফতার করেছে? পাশের কনস্টেবলকে ও জিজ্ঞেস করল, ও দাদা, দাদা, ওই ছেলে দুটো এখানে কেন? চপ সালা! আরে বলো না। উল্লাস মিনতি করল। মিনিট খানেকের মাখন প্রলেপে কাজ হলো। কনস্টেবল গোঁফে তা দিয়ে বলল, ওদের বাড়িতে বাক্স ভর্তি বোমের মশলাপাতি পাওয়া গেছে। এরপরে অ্যারেস্ট করবো না? কি মামার বাড়ির আবদার নাকি? উল্লাস যেন জমে বরফ হয়ে গেল। নগেন সেনগুপ্ত আর ধরণী সেনগুপ্ত ওর ছোটবেলার বন্ধু। দুজনেই নির্বিবাদী ভালো মানুষ। কাল বোমের বাক্সগুলো ওদেরই হ্যারিসন রোডের বাড়ির বৈঠকখানায় উল্লাস রেখে এসেছিল। এতক্ষণের হালকা মেজাজটা কোথায় যেন উবে গেল ওর। নগেন আর ধরণী উল্টো দিক থেকে ওর দিকে ম্লান মুখে তাকালো। সেই চোখে যত না বেদনা, তার চেয়ে বেশি যেন দুঃখ, অবিশ্বাস, লজ্জায়, অপরাধ বোধে উল্লাস যেন মরে গেল। ছি 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 ছি, বন্ধুত্বের বিশ্বাসের আমি কি না এই মূল্য দিলাম? কিন্তু পুলিশ কি করে ওদের খোঁজ পেল? তবে কি ওর হেমদাদার বাড়ি থেকে আসা যাওয়া, গরুর গাড়ি করে বোমার বাক্সগুলো সরানো, সবকিছুর ওপর পুলিশ নজর রেখেছিল? ভাবতে ভাবতে কোনো কুলকিনারা পাচ্ছিল না উল্লাস। ও চিৎকার করে বলল, নগেন, ধরণী, তোরা একদম ভয় পাস না ভাই। আমি পুলিশকে সব বুঝিয়ে বলবো। তোদের কোনো দোষ নেই, তোদেরকে এক্ষুনি ছেড়ে দেবে। চপ সালা! সামনের যে হাবিলদারটা বাজখাই চিৎকার করলো, তাকে দেখে হতবাক হয়ে গেল উল্লাস। এই হাবিলদার তো আগে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের বাইরে ডিউটি করত। বাবা যখন ঢুকতেন বেরোতেন লম্বা সেলাম তো ঠুকতই। আমি গেলেও খুব তোয়াজ করত। খোদ প্রিন্সিপালের ছেলে বলে কথা। হাবিলদারও ওকে চিনতে পেরেছে, কিন্তু তার চোখের পাতা একটুও কাঁপল না। সে সরকারের চাকুরে, সরকার যেদিকে সেও সেদিকে। হেমচন্দ্রের দিকে চোখ পড়তেই তিনি মৃদু হাসলেন।
খেল খতম তাহলে। উল্লাস ব্যথাতুর চোখে হেমদাদার দিকে এগিয়ে গেল। হেমদাদার ইন্দুভূষণ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনে হেমচন্দ্রের সঙ্গে এক অদ্ভুত সখ্য গড়ে উঠেছে ওর। মানুষটা বহুমুখী প্রতিভাধর, কত কি যে পারেন তার কোনো ইয়ত্তা নেই। মিশতে পারেন প্রাণ খুলে, আবার বকাও দিতে পারেন প্রয়োজনে। কোনো রাগঢাক নেই, স্পষ্ট কথা মুখের ওপর বলেন। ও বলল, কেন এমন বলছেন হেমদাদা? অনেক ছেলেই তো এখনো বাইরে আছে। তারা যেখানেই থাকুক, তোমাদের ক্যাপ্টেন বারিন তো এসে ঘোষণা করেই দিয়েছে তার মিশন ইজ ওভার। এবার সে বিপ্লবীদের সমস্ত কর্মকাণ্ড পুলিশকে জানিয়ে দেবে। হেমদাদা শক্ত মুখে বললেন। উল্লাস ভ্রুকুঁচকে ইন্দুভূষণের দিকে তাকাতেই সে সায় দিল। বারিন্দা নাকি সব জানিয়ে দেবেন পুলিশকে? জানিয়ে দেবে? কেন? জানি না, হেমদাদা বারণ করছেন, কিন্তু উনি শুনছেন না উল্লাসদা। বলছেন এইসব দুঃসাহসিক ঘটনা জানলে দেশের মানুষ আরো উদ্বুদ্ধ হবে। সে আর তার সেজদা নিজেরা যা মনে করবে তাই করবে, আর তার মাসুল দিতে হবে বাকি ছেলেদের। বারবার বলেছিলাম সাবধান থাকো, এত লোক জানাজানি করো না, নিজেদের বড়াই করো না, আরো সতর্ক হও। কোথায় কি? আমার দুই বন্ধুকে অন্যায়ভাবে ধরে এনেছে হেমদা। ওদের কোনো দোষ নেই, ওদের তো ছাড়া পাওয়াতেই হবে। ওদের জন্য যদি আমায় জেল খাটতে হয় আমি খাটব, কিন্তু ওরা একেবারে নির্দোষ। উল্লাসের কথা শুনে হেমচন্দ্রর মুখের দিকে তাকালেন। তোমায় একখানা কথা বলি উল্লাসকর, বারিন্দের দলের মধ্যে সবচেয়ে মহৎ প্রাণ ছিলে তুমি, কথা জেনে রেখো। তোমায় এই দলে টেনে আনা বারিন্দের সবচেয়ে বড় ভুল। এমন কেন বলছেন হেমদাদা? কারণ তুমি কোনো ভনিতা বোঝো না, কপটতা বোঝো না, তোমার মনে কোনো প্যাঁচ নেই। তুমি খাঁটি সোনা উল্লাসকর, আর সেই জন্যই জীবনে তুমি অনেক কষ্ট পাবে। তৈরি থেকো। হেমচন্দ্র আর কিছু বলতে পারলেন না। এর মধ্যেই দুভাগে ভাগ করা হয়েছে ধৃতদের। মুরারিপুকুর থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করার দায়িত্ব পড়েছে ডেপুটি পুলিশ সুপার রায়বাহাদুর রামসদয় মুখার্জির ওপর। অরবিন্দ হেমচন্দ্র বাকিদের জেরা করবেন সাব ইন্সপেক্টর মৌলভী শামসুল আলম। কিছুক্ষণের মধ্যেই উল্লাসরা হেমচন্দ্রদের থেকে আলাদা হয়ে গেল। মুরারিপুকুরের দলটাকে নিয়ে চলে আসা হলো কিড স্ট্রিটের সিআইডি অফিসে। উল্লাস, উপেন, বারিন, নলিনী, শচীন, শিশির, ইন্দুভূষণ সবাই পরপর বসেছিল সিআইডি অফিসের হলঘরের মেঝেতে। সকাল থেকে কারোর পেটে কিছু পড়েনি। এত জায়গায় টেনে টেনে নিয়ে যাওয়ার ফাঁকে স্নান করারও হুকুম মেলেনি। ওদের সবার জামা ঘামে ভিজে সপসপ করছিল। দুহাতে হাত করা যেন এঁটে বসেছে, গলা শুকিয়ে কাঠ। এতক্ষণে ওরা সবাই জেনে গেছে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি ধরা পড়েছে পুলিশের হাতে। নলিনীর এক পরিচিত পাড়ার ছেলে এখানেই কাজ করে, সেই সব জানিয়েছে। খবরটা যেন বজ্রাঘাত। শচীন প্রথমে ফিসফিস করে বলল, অসম্ভব, ক্ষুদিরাম ধরা পড়তে পারে? উফ, ভাগ্য বটে কিংসফোর্ডের। বাড়ি গিয়ে বই বোমা দিয়ে এলাম, বেঁচে গেল। আর এইবারেও কিনা বেঁচে গেছে। পরেশ আফসোসের গলায় বলল। নলিনী এবার ধীরে ধীরে মুখ খুলল। 5 দিন ধরে অপেক্ষা করছিল মুজফ্ফরপুরে। প্রতিদিন রাত 8টায় সাদা ফিটেন গাড়ি করে ইউরোপিয়ান ক্লাবে কিংসফোর্ড ড্রিঙ্ক করতে যেত। 30 এপ্রিল রাত 8টায় কিংসফোর্ডে সাদা গাড়ি ক্লাব হাউস থেকে বেরোতেই ওরা বোমা ছোড়ে। কিন্তু সেই গাড়িতে ছিলেন মিসেস কেনেডি ও তার মেয়ে। দুজনেই মারা যান। 1 ঘন্টার মধ্যেই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। ঘোষণা হয় 5,000 টাকার পুরস্কার। ক্ষুদিরাম আর প্রফুল্ল আলাদা পথে পালিয়েছিল। দুজনের কাছে রিভলভার ছিল। তবু ধরা পড়লো কেন? ওয়ালি স্টেশনে জল খেতে নেমে ক্ষুদিরাম ধরা পড়ে যায়। প্রফুল্ল ট্রেনে কলকাতায় পালিয়ে আসছিল। সমস্তিপুর স্টেশনে নন্দলাল ব্যানার্জি নামে এক বাঙালি দারোগা সন্দেহ করে ওকে ধাওয়া করে। প্রফুল্ল গুলি ছোড়ে। পরে মোকামাঘাট স্টেশনে নিজের রিভলভার দিয়ে আত্মহত্যা করে। নলিনীর গলাটা কেঁপে গেল। শিশির ফিসফিস করে বলল, প্রফুল্লদা নিজেকেই শেষ করে দিল? শিশিরের কথা ইন্দুভূষণ মাথা নেড়ে বলে, কে জানে, পুলিশ মেরে সুইসাইড বলে চালাচ্ছে কিনা। উপেন দুহাত দিয়ে মুখ ঢেকে দেওয়ালে গা এলিয়ে দিল। যদি সত্যি প্রফুল্ল নিজের গুলি চালায় তবে সে আমাদের কাছে চিরকালীন শহীদ হয়ে থাকলো। বারিন এতক্ষণ শক্ত মুখে সব শুনছিল।
অরবিন্দ গতকালই কিছুটা বলেছিলেন, এত বিশদে অবশ্য নয়। আজ নাকি খবরের কাগজে সব বেরিয়েছে। উল্লাসের চোখে জল। খুদি তো সবচেয়ে ছোট, 16 কি 17 হবে। এমন ছেলেকেও ফাঁসিতে ঝোলাবে? হাসি না হোক, যাবজ্জীবন তো হবেই। ইংরেজরা দয়া করবে কেন? কথাটা বলেই শিশির এদিক ওদিক দেখে নিয়ে ফিসফিস করে যোগ করে, আর যদি ক্ষুদিরাম ভেঙে পড়ে, সব নাম বলে দেয়? উল্লাস সঙ্গে সঙ্গে মাথা তোলে, কান্না ভেজা গলায় মাথা নাড়ে। ক্ষুদিরাম কখনো ভাঙবে না, আমি ওকে চিনি। হাসতে হাসতে ও মরে যাবে, তবু মুখ খুলবে না। পুলিশের লাঠি, শিকল, জেরা কিছুতেই না। এরপর কেউ কিছু বলার আগেই ঘরে এসে ঢুকলেন ডেপুটি পুলিশ সুপার রায়বাহাদুর রামসদয় মুখার্জি। রামসদয় মুখার্জি কলকাতা পুলিশের নামকরা অফিসার। কিছুদিন আগেই সরকারি তরফে রায়বাহাদুর হয়েছেন। এই গৌরব সহকর্মীদের মধ্যে তার চারপাশে এক অদ্ভুত গর্বের বিভাজন রেখা টেনে দিয়েছে, কিন্তু তিনি তা ভদ্রতার মিষ্টি হাসির ছায়ায় আড়াল করেন। মধ্যবয়স হলেও সুঠাম চেহারা, পুরুষ্টু গোঁপ, উজ্জ্বল চোখ। রামসদয় ধীরে সুস্থে টিফিনের মধ্যাহ্নভোজ সেরে পান চিবোতে চিবোতে হলঘরে এসে ঢুকেছেন। সব কটা ছেলের ওপর চোখ বুললেন একে একে। তারপর তার মুখে ফুটল স্নিগ্ধ হাসি। ইঙ্গিতে পাশে দাঁড়িয়ে থাকা হাবিলদারকে বললেন ঘরের দরজাটা ভেজিয়ে দিতে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে নরম গলায় বললেন, বাবারা, ভয় পাওয়ার কিছু নেই। আমি তো তোমাদেরই মতো ভারতীয়। নেহাত পেটের দায়ে চাকরি করছি বলে কঠিন হতে হয়, কিন্তু মনটা দেশের জন্যই কাঁদে। ছেলেদের মধ্যে অনেকেই অবাক চোখে মুখ তুলল। ভোররাত্রে গ্রেফতারির পর থেকে গালিগালাজ আর গুঁতোই খেয়েছে সব পুলিশের থেকে। এই প্রথম যেন কেউ এত ভালোভাবে কথা বলল। রামসদয় আবার বললেন, এখানে অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষ আছেন তো? কে তিনি? একদম সামনে বসেছিল বারিন। ও একটু উদ্ধত কণ্ঠে বলল, আমি। কেন? এই দেখো, কেন আবার? আপনার দাদার কম বক্তৃতা শুনেছি নাকি? শুনলেই গায়ে কাঁটা দেয়। উনিও তো আমারই মতো মাতৃ সাধক, কালিমায়ের সাক্ষাৎ বরপুত্র। কথা শুনলেই বোঝা যায়। আমি তো সাধক কমলাকান্তের বংশের সন্তান। কমলাকান্ত মানে শাক্ত পদাবলীর কমলাকান্ত? তা নয় তো কে। রামসদয় এবার কান এঁটো করে হাসলেন। পূর্বপুরুষের মাদুলি আজও আমার পৈতৃক ভিটেতে গচ্ছিত আছে সযত্নে। বারিনের চোখে একটু কৌতূহল জাগল। একটু থেমে বলল, তাহলে আপনিও তো কালীমায়ের ভক্ত? ভক্ত বললে ছোট করা হয় বারিনবাবু। আমি কালিমাকে মা মনে করি। রক্তে মিশে আছে তাঁর টান। জানেন, আজও অমাবস্যায় শ্মশানে যাই। যখন অন্ধকার রাতে সেখানে দাঁড়াই, মনে হয় মা যেন হাত তুলে আশীর্বাদ করছেন। আর তখনই দুঃখ হয় আপনাদের মতো ব্রিলিয়ান্ট ছেলেদের জন্য। কেন? আপনাদের মতো ছেলেরা দেশের সম্পদ। যদি ভুল পথে না যেতেন, মা তো আপনাদের দিয়েই দেশের সিংহাসন উদ্ধার করাতেন। হলঘরে হালকা গুঞ্জন উঠল এবার। সহকারী কনস্টেবল বন্দুক হাতে নিশ্চল দাঁড়িয়ে, তার চোখে পাথরের দৃষ্টি। শচীন, শিশির, ইন্দুভূষণ একে অপরের দিকে তাকাচ্ছে। কে এই অফিসার? পুলিশ নাকি সাধক? রামসদয় পান থেকে এক টুকরো সুপুরি তুলে দাঁতে কাটেন। কণ্ঠস্বর আরও নরম হয়ে আসে তাঁর। আমি জানি আপনারা সবাই দেশের জন্য জীবন বাজি রেখেছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের ভেতরে আমি নিজের ছেলেকেই দেখি। রামসদয়ের কথা শেষ হতেই উল্লাস হঠাৎ গলা উঁচু করল। দেশকে ভয় দেখাচ্ছেন আপনাদের প্রভুরা, ছিবড়ে করে ফেলছেন এই দেশটাকে। আমরা ভয় দেখাই স্বাধীনতার শত্রুকে। মা কালী রক্ত চান, তাঁরই তো রূপকে আমরা পুজো করছি। ইংরেজ সরকার এদেশকে শোষণ করছে, তাই তাদের শাস্তি চাই। এতে ভুল কোথায়? রামসদয় উল্লাসের দিকে দৃকপাত করলেন না, বারিনের দিকে তাকিয়ে বললেন, আমি বলিনি আপনারা ভুল করছেন, বলেছি আপনারা ভুল পদ্ধতি নিচ্ছেন। বারিনবাবু,
আপনার বাবা সরকারের ডাক্তার ছিলেন, তবে কি তাকেও সামনে পেলে মারতেন? একবার কি ভেবে দেখেছেন আপনারা যাদের মারতে চাইছেন তারা কি সত্যি এদেশের শত্রু, নাকি কেবল সরকারের চাকর? বারিনের মুখ লাল হয়ে ওঠে। সে দাঁত চেপে বলে, চাকর? চাকরি করার নাম করে যারা নিজেদের আত্মা বিক্রি করে দিয়েছে তারা শত্রু নয় তো কে? দেশের মানুষের রক্তে ভেসে যারা নিজেদের আখের গুছোচ্ছে তাদের রক্ত চাইবেন না মা কালী? রামসদয় মৃদু হাসলেন, যেন এক দয়ালু গুরু শিষ্যের জেদ মেনে নিচ্ছেন। তারপর মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। আমি বুঝি আপনাদের রাগ, আপনাদের বয়স অল্প, উত্তেজনাও বেশি, কিন্তু মনে রাখবেন, সরকারের শত্রু মানেই সে দেশের শত্রু নয়। শত্রু আর কর্তব্য, এই দুয়ের ফারাক না বুঝলে নিজেদেরই ধ্বংস হয়ে যেতে হয়। এবার হলঘরের কোণে বসা শিশির বলে উঠল, তাহলে আমাদের অপরাধ কি? আমরা তো শুধু দেশকে স্বাধীন করতে চাই। অপরাধ? না, আমি তো আপনাদের অপরাধী ভাবি না। আমি ভাবি আপনারা ভুল করেছেন, কিন্তু ভুল মানেই অপরাধ নয়। উপেন্দ্রনাথ বাড়ুজ্জেকে? উপেন মুখ তুলতেই রামসদয়ের দৃষ্টি তীক্ষ্ণ হয়। পাঞ্চিবনু ঠোঁট থেকে মিষ্টি হেসে বলেন, আপনি সংস্কৃতের অত বড় পণ্ডিতের পুত্র, নিজেও ডাক্তারি পড়ছিলেন, বাড়িতে শিশুপুত্র। এতদিনের পড়াশোনা, এত উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু নষ্ট করে দিলেন কার জন্য? বলুন, কে টেনে নিল আপনাকে এই পথে? উপেনের হয়ে উল্লাস মুখ খুলল। কেউ কাউকে টানে না। দেশের দুঃখ দুর্দশার চোখে দেখলে মানুষ নিজেরাই নিজেদেরকে টেনে নিয়ে আসে। রামসদয় এবার প্রথমবার উল্লাসের দিকে সরাসরি তাকালেন, বললেন, তুমিই বুঝি উল্লাসকর দত্ত? চোখ দুটো দেখেই চিনেছি। প্রেসিডেন্সিতে পড়তে তো? শিবপুরের প্রিন্সিপালের ছেলে। আহা, কি সুদর্শন, কি প্রতিভাবান, বোমা বানাতে এক্সপার্ট। জানতাম তোমার মতো ছেলে দলটার মধ্যে আছে, কিন্তু চোখে দেখে আজ বুঝলাম কেন সবাই তোমার নাম এত করছিল। এমন তেজি ছেলেই তো আমরা চাই। আপনারা কি চান তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। বেশ বেশ। রামসদয় মৃদু হেসে চুপ করে যান। তারপর হাবিলদারের দিকে ঘাড় ঘুরিয়ে বলেন, প্রথমে বারীন্দ্রবাবুকে ভেতরে নিয়ে এসো, আমি একান্তে কথা বলবো সবার সঙ্গে, একে একে। তিনি হাবিলদারকে ইশারা করে বেরিয়ে গেলেন। বারিনকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হবে। বারিন যাওয়ার আগে উল্লাস ফিসফিস করে বলে, কিচ্ছু বলো না বারিন্দা, হেমদাদা বারণ করেছে। বারিন কেমন অচেনা চোখে তাকায়। তারপর চলে যাওয়ার আগে বলে, হেমচন্দ্র কানুনগো আমাদের মুরারি পুকুরের দলের কেউ নন উল্লাসদা। আমি সব কিছু খোলসা করে বলবো, যাতে আমাদের খবর পড়ে আরো হাজারটা ছেলে মনে জোর পায়। দরজা বন্ধ হওয়ার শব্দে হলঘর হঠাৎ নিস্তব্ধ হয়ে ওঠে। মুহূর্তের জন্য কারো শ্বাস প্রশ্বাসও যেন শোনা যায় না। হলঘরের চার কোণে চার সশস্ত্র প্রহরী। উপেন ঠোঁট কামড়ে বসে থাকে। নলিনী আস্তে আস্তে গা ঘেঁষে বসে ফিসফিস করে বলে, বারিন্দাকে যদি মারধর করে? চুপ কর, দেওয়ালেরও কান আছে। শিশির পিঠ ঠেকিয়ে বসে আছে দেওয়ালে। তার চোখ লাল হয়ে উঠেছে, গলা শুকনো। সে আস্তে আস্তে বলে, ভোর থেকে কিছু খাইনি, মাথা কাজ করছে না। যদি কেউ ভুল করে কিছু বলে ফেলে? ইন্দুভূষণ গম্ভীর চোখে সবার দিকে তাকায়। চাপা স্বরে বলে, তোমরা সবাই মনে রেখো, হেমদাদা বলেছিলেন একটা শব্দ মুখ ফসকে বের করা যাবে না। যতই জেরা করুক, যতই মারুক, দাঁত কামড়ে থাকতে হবে। কিন্তু বারিন যে বলে গেল হেম কানুনগো আমাদের লোক নয়, এর মানে কি? উল্লাস এক কোণে দুই হাঁটু জড়িয়ে বসেছিল। উপেনের কথা শুনে বলল, বারিন্দা যাই বলুক, আমরা সবাই মিলে একটাই দল, আমাদের এককাট্টা হয়ে থাকতে হবে। আমরা যদি ভেঙে যাই সব শেষ। এরপরই তো মনে হচ্ছে তোকে ডাকবে। ডাকুক, আমি শুধু নগেন আর ধরণীকে বাঁচানোর জন্য বোমা রেখে আসার কথা স্বীকার করব, আর কিচ্ছু না। উল্লাস অনমনীয়ভাবে বলল। বারিন ফিরে এলো বেশ কিছুক্ষণ পর। মুখ চোখে খেলা করছে ক্লান্তি।
সঙ্গের সার্জেন্ট এসে হুকুম করল, উল্লাসকর দত্ত, সন অফ দ্বিজ দাস দত্ত। বারিন উল্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল, নেতা হতে গেলে সাহস লাগে উল্লাসদা, সত্যি বলার সৎ সাহস। ওই হেম কানুনগোর মতো মুখে কুলু পাটলে চলে না। বারিনের কথায় উল্লাস অন্যদিকে তাকিয়ে চাপা স্বরে বলল, অরবিন্দ দাদার মত কি? তিনি তো শুনলাম কিছুই স্বীকার করছেন না। উনি অস্বীকার করলে আমরা স্বীকার করব কেন? উল্লাসের কথায় বারিনের চোখ দুটো বিরক্তিতে কুঁচকে গেল। এত কথা বলার সময় এখন নয়। আমি যা বলেছি তুমিও সব বলো। শুধু শুধু ক্ষুদিরামকে যে চিনতে, সেই কথাটা জানিও না। উল্লাস নিরুত্তর রইল। পাশের ইংরেজ সার্জেন্ট দুজন নিজেদের মধ্যে ইংরেজিতে আলোচনা করছিল। মাল পাওয়া গেছে দুটো জায়গা থেকে, ওই 32 নম্বর মুরারি পুকুর আর 134 নম্বর হ্যারিসন রোড। কমিশনারের অর্ডার, এই দুটো জায়গার ছেলেদের একেবারে দুর্মুষ করে পেট থেকে কথা বের করতে হবে। উল্লাস চমকে সেদিকে তাকালো। তারপর ইংরেজিতেই বলল, No. The boys of 134 number Harrison Road are innocent. I am Ullashkar Dotto. I placed the bombs in their house. They did not know. So let them go. উল্লাসকরের এই স্বীকারোক্তির ফল কি হবে? নিজের লাভ ক্ষতির কথা না ভেবে বন্ধুদের বাঁচাতে চেয়েছিলেন উল্লাসকর। সত্যি বলতে বুক কাঁপেনি তার। কিন্তু তাতে কি তার বন্ধুরা ছাড়া পেল? বিচারে উল্লাসকরের নিজেরই বা কি সাজা হলো? আজ শুনলেন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা উল্লাসকর, পর্ব 12। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য স্পন্দন দাস, উল্লাসকর ঋতব্রত মুখার্জি, লীলা নিশা দরিয়া, অরবিন্দ শুভায়ন রয়, বারিন সৌরভ চক্রবর্তী, উল্লাসকর বৃদ্ধ সমীর কুমার চরিত, লীলা বৃদ্ধা আলপনা শর্মা, উপেন পল্লব মণ্ডল, হেমচন্দ্র সায়ন্তন ঘোষ, ক্ষুদিরাম ভিকি দাস, ইন্দু রাজবীর ঘোষ, দ্বিজ দাস সুদীপ্ত ঘোষ, লাবণ্য ছন্দবাণী দত্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।